একদমই আমৃত্যু কারাদণ্ডের সাজা সঞ্জয় রায়কে একদম যেদিকে তাকিয়েছিল গোটা দেশ, এবং সেই একদম ঐতিহাসিক রায়, খুনের জন্য 50,000 টাকা জরিমানা এবং আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়কে, অর্থাৎ সঞ্জয় রায়কে সাজা দিল শিয়ালদা আদালত। বিষয়ে কথা বলবো নিউজ ডেস্ক থেকে আমার সহকর্মী রয়েছে গৌরব। গৌরব, একদম ঐতিহাসিক রায়, সাজা ঘোষণা, আমৃত্যু কারাবাস সঞ্জয়ের, কি বলবে? দেখো সুষমা, ইতিমধ্যেই জানিয়ে রাখি তোমাকে, তিলোত্তমা ধর্ষণ এবং খুন কাণ্ড দীর্ঘদিন ধরে 5 মাস প্রায় তদন্ত চলার পর যে সময় জানানো হলো শিয়ালদহ আদালতে, একেবারেই সিবিআই তরফ থেকে ক্লোজিং সাবমিশন দেওয়া হলো এবং সেখানে বলা হলো আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সঞ্জয় রায়ের নামে কিন্তু তারা চার্জশিটে পেশ করলেন। এমনকি সাপ্লিমেন্টারি চার্জশিটেও কিন্তু সঞ্জয় রায়ের নাম কিন্তু পেশ করা হয়েছিল। শুধুমাত্র একজনই নাম উঠে এসেছিল এই দীর্ঘ 4 থেকে 5 মাসের তদন্ত প্রক্রিয়ায়। এরপর দেখা গেল 18ই জানুয়ারি যেখানে দোষী সাব্যস্ত করা হলো, কনভিক্টেড করা হলো সঞ্জয় রায়কে। সেখানে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 64 তোমার জানিয়ে রাখি 66 এবং 103-এর এক ধারায় কিন্তু মূলত তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, এবং আজকে অর্থাৎ সোমবার সাজা ঘোষণার দিন ছিল। আর সে অনুযায়ী 12:36 নাগাদ এজলাসে ঢুকলেন বিচারক অনির্বাণ দাস, এবং 12:41 পেশ করা হলো সঞ্জয় রায়কে দোষী, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পরবর্তীতে 45 নাগাদ তখন সময় দেওয়া হলো। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা বলছিলাম তোমাকে কিছুক্ষণ আগে, দেখো আপডেট দিচ্ছিলাম আমরা, দিনভর কভারেজ ছিল আমাদের। মূলত যে সময় সঞ্জয়ের আইনজীবী মূলত সুপ্রিম কোর্টের বার্ডিক তুলে আনলেন, এবং সেই বার্ডিকে কোথাও কাজে লাগলো কি সুষমা, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। মূলত যে সময় সিবিআইয়ের আইনজীবীরা তীব্র বিরোধিতা করলেন, কোনো রকমভাবে যাবজ্জীবন নয়, একেবারে ফাঁসি চাইছেন, তারা সর্বোচ্চ শাস্তি চাইছেন, সে সময় দাঁড়িয়ে থেকে সঞ্জয় রায়ের আইনজীবী বললেন, ভার্ডিক নিয়ে আনলেন তিনি সুপ্রিম কোর্টে। তিনি কি বললেন, এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে সুপ্রিম কোর্টে দেখানো হয়েছে, এরকম অনেক ঘটনাতে ধর্ষণ খুনের ঘটনায় সোজাসুজি ফাঁসি দেওয়া হয়নি, তাদেরকে সংশোধনের সুযোগ করে দেওয়া হয়েছে। সেই কোথাও ভার্ডিক বোধহয় কাজে লাগলো সঞ্জয়ের কপালে, আর যার দরুনই সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, আমৃত্যু কারাদণ্ড। যাবজ্জীবন বলতে একেবারেই বিএনএস অনুযায়ী নয়, একেবারে আমৃত্যু কারাদণ্ড, যেখানে দাঁড়িয়ে থেকে এই 3টে ধারা মিলে, যেমনটা বলছিলাম, 3টে ধারা মিলে মূলত 24 বছরের বেশি পেরিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত এখন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। সঙ্গে সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং রাজ্য সরকারকে আর্থিক সহযোগিতা করতে হবে, রাজ্য সরকারকে নিহতের পরিবারকে, অর্থাৎ নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা। সুষমা, এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং নজর দিকে রয়েছে আমাদের রাজ্য সরকারকেও কিন্তু একেবারেই সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ড্যামেজেস এবং আর্থিক সহায়তা করার জন্য আশ্বস্ত করা হয়েছে, এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে নিহতের যারা পরিবার রয়েছেন, যারা নির্যাতিতাদের পরিবার রয়েছেন, তারা এতদিন ধরে তারা লড়াই করে আসছেন, এবং তাদের পাশে থাকুন রাজ্য সরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে 17 লক্ষ টাকা রাজ্য সরকারকে দেওয়ার জন্য ঘোষণা ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে 50,000 টাকা সঞ্জয় রায়ের কিন্তু শাস্তির পাশাপাশি একটা কিন্তু তার বিরুদ্ধে ফাইনও কিন্তু চার্জ করা হয়েছে। দেখো, যেমনটা জানাচ্ছিলাম যে প্রথম থেকেই মনে হচ্ছিল কি হবে, সাজা নাকি যাবজ্জীবন নাকি কারণ না আমৃত্যু কারণ না ফাঁসি, এমনটা কিন্তু ঘুরপাক খাচ্ছিল মূলত প্রথম থেকেই এই প্রশ্ন, মূলত শনিবার থেকে, অর্থাৎ তার সময় একদিন হাতে সময় ছিল। এমনকি প্রেসিডেন্ট জেল সূত্র মারফতও খবর পাওয়া যাচ্ছিল, সঞ্জয় রায়কে বারংবার বলা হচ্ছিল, সঞ্জয় রায় বারংবার একই দাবি তুলছিলেন, আমি নির্দোষ, আমি কিছু করিনি, একই সময় এক রকম অজুহাত তিনি দিচ্ছিলেন। আর এই সমস্ত ভিত্তিতেই কিন্তু মূলত দেখো সঞ্জয় রায় যে ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আজও একই কথা বললেন, আমায় ফাঁসানো হয়েছে, আমার উপর অত্যাচার চালানো হয়েছে, আমার সঙ্গে পরিবার যোগাযোগ রাখেনি, একাধিক বিষয় তিনি তুলে ধরলেন। এবং এই সমস্ত বিষয়ের ভিত্তিতেই সঞ্জয়ের আইনজীবী কোথাও গিয়ে যেন একটা দাবার মতন একটা গুটি খেলে দিলেন, সেখানে দাঁড়িয়ে থেকে আমৃত্যু কারাদণ্ড, কোথাও যেন যাবজ্জীবন ক্ষেত্রে কিন্তু কোথাও যেন ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ড, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু লাইফ ডেথ হ্যাঙ্গিং কিন্তু হচ্ছে না, হচ্ছে যাবজ্জীবন লাইফ ইমপ্রিজনমেন্ট। সুষমা, গৌরব, আরও একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই সঞ্জয়, তার তো আমৃত্যু কারাদণ্ড, তার তো সাজা ঘোষণা হয়ে গেল, কিন্তু যে ঘটনা বারবার সামনে আসছে যে শুধু সঞ্জয় নয়, আরো আছে অনেকে, তাহলে এর তদন্ত কি এগিয়ে দিয়ে যাওয়া হবে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো সুষমা, একেবারে তদন্ত প্রক্রিয়া কিন্তু থেমে থাকবে না, সিবিআই কিন্তু এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ করেনি, সকলেই জানো। আর তুমি নিশ্চয়ই জানো যে সুপ্রিম কোর্টে এর মধ্যে সুমোটো মামলা, অর্থাৎ স্বতঃপ্রণোদিত মামলা চলছে আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসের, এবং সেখানে কিন্তু রীতিমতো এক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে। আর সেখানে কিন্তু মূলত নতুন বছরে যদিও কোনো রকম শুনানি হয়নি, শুনানি হয়েছে মূলত তোমার 2024 সালের শেষের দিকে, এবং একাধিক শুনানি হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তদন্ত প্রক্রিয়া কিন্তু সিবিআইতেই রয়েছে, সিবিআই কিন্তু দেখছে সমস্ত বিষয়, কিন্তু তদন্ত প্রক্রিয়া কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। যেমনটা এই ক্ষেত্রে, এই মামলার ক্ষেত্রে 51 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, অর্থাৎ 51 জন সাক্ষীর ভিত্তির উপর বেস করে এই আজকের রায় ঘোষণার পর যথারীতি আজকের ভার্ডিক, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। সুষমা, গৌরব, কোথাও গিয়ে যারা এতদিন আন্দোলন করছিলেন বা নির্যাতিতার পরিবার, তারা কি একটু স্বস্তি পেল বলে মনে করা হচ্ছে?
স্বস্তি তো নিশ্চয়ই। দেখো, মূলত নিজেদের তো বাবা মা প্রথম থেকে যে দাবি জানাচ্ছিলেন, সিবিআই তাদেরকে সহযোগিতা করেননি, সিবিআইয়ের সঙ্গে তারা কোনো রকম তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিতে সহযোগিতা করেননি, আইনজীবীরা তো কোনো রকমভাবে আপডেট দেননি কোর্টের কী বিষয় রয়েছে, একাধিক বিষয় উঠে আসছিল এই রায়দান প্রক্রিয়ার আগে পর্যন্ত। কিন্তু যে সময় মুহূর্তে দাঁড়িয়ে রায়দান প্রক্রিয়া হলো এবং কোথাও যেন বিচার প্রক্রিয়ার প্রতি একটা আস্থা আসতে শুরু করলো মানুষের, সাধারণ মানুষের, যারা মূলত চিকিৎসক মহলের থেকে শুরু করে যারা মূলত এই আন্দোলন বিক্ষোভ প্রতিবাদের সঙ্গে যুক্ত ছিলেন, তারা মূলত একটা আস্থা কোথাও ফিরে ফেললেন, স্বস্তি নিঃশ্বাস ফেললেন। অর্থাৎ যেক্ষেত্রে দাঁড়িয়ে আজও কিন্তু মূলত দেখো এই ভার্ডিক্ট দেওয়ার আগে পর্যন্ত নিজেদের তো বাবা মা জানাচ্ছিলেন যেহেতু দোষী সাব্যস্ত হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা ফাঁসি চাইছেন, তারা চাইছেন ফাঁসি হোক। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীতে এখনো পর্যন্ত তার বাবা মায়ের প্রতিক্রিয়ার সামনে আসেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখন দেখার বিষয় মূলত প্রতিক্রিয়া কি আসে। আমার সঙ্গে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করবো, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। দেখো গৌরব, গত 9 আগস্ট আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং তারপরে দীর্ঘ 162 দিন পেরিয়ে গেছে এবং আমরা বিভিন্ন মাধ্যম দেখছি। প্রথমত তদন্ত শুরু করে কলকাতা পুলিশ, পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই হাতে এবং দীর্ঘ তদন্তের পর দেখো যে শিয়ালদা আদালতে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এখানে কিন্তু 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর কিন্তু আজ আদালত কিন্তু সাজা ঘোষণা করলো। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন থেকেই গেল, যেটা কিন্তু তুলেছিলেন এই নির্যাতিতার পরিবার। তখন যেদিনকে লাস্ট যেদিনকে সাজা ঘটনার যেদিনকে দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে, সেদিন কিন্তু নির্যাতিতার পরিবার যে 35টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিল আদালতে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেছেন। कैपिटल पनिशमेंट हम लोग मांगा था सीबीआई का तरफ से और फैमिली का तरफ से, फिर भी कोर्ट जो बोला ये रियरेस्ट मैटर नहीं है, इसलिए हम फांसी का सजा नहीं सुना रहे। हम उनके मृत्यु कारावास 66 के बारे में और 64 एंड 103(1) के बीएनएस एक्ट के बारे में उनका यावज्जीवन कारावास का उनका घोषणा दिया कोर्ट। एडवोकेट अनीशुर रहमान, हम एडवोकेट है इधर का, हम एडवोकेट अनीशुर रहमान है। শুনতে পেলেন যে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং 50,000 টাকা জরিমানা, এর পাশাপাশি আমৃত্যু কারাবাস। আমরা আবারও নিউজ ডেস্কে চলে যাব গৌরব এবং সত্যজিতের কাছে। সত্যজিৎ, যেমনটা তুমি বলছিলে একদমই পরপর যে ঘটনাক্রম উঠে আসছিল, সেই ঘটনাক্রম যদি একটু তুলে ধরো। যে টাইমলাইন এবং ইতিমধ্যেই আইনজীবী তরফ থেকে ক্যাপিটাল পানিশমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যাবজ্জীবন বা যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত তাকে জেল খাটতে হবে। সে বিষয়ে কোথাও কি একটা হতাশ বা কোথাও একটা স্বস্তি নিঃশ্বাস যে ছিল, সেটা কোথাও কি উধাও হয়ে গেল সমাজ থেকে? দেখো, হতাশা প্রথম থেকেই ছিল। তার কারণ যে বিষয়টা প্রথমে সামনে এসেছিলো যে 9 আগস্ট যেখানে তরুণী চিকিৎসকের এই ঘটনা ঘটে এবং তারপর দেখো যে বিষয়গুলো সামনে এসেছিলো যে তার পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া, প্লেস অফ অকারেন্সি নাকি সিবিআই করতে পারেনি। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ যে এই ঘটনা যে সিএফএসএল যে ডিএনএ রিপোর্টটা পেশ করেছে এবং সেখানে কিন্তু মিশ্র ডিএনএ সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ একদমই পাশাপাশি একজন মহিলারও কিন্তু ডিএনএর মিল পেয়েছে। এবং সবচেয়ে যে প্রশ্ন যে সেদিন যে তরুণী চিকিৎসক যে ফুড ডেলিভারি অ্যাপ থেকে যে খাবার অর্ডার করেছিলেন, সেই অ্যাপের কর্মীদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং তার সাথে যারা খাবার খেয়েছিলেন একসাথে 4 জন চিকিৎসক, তাদেরও কিন্তু হেফাজতে নিয়ে গ্রেপ্তার করেনি। এবং এই নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকেই যায় যে তাহলে এই ঘটনার সঙ্গে জড়িত করা এই চিকিৎসক যারা একসাথে খাবার সেদিনকে ডিনার করেছিলেন রাত্রে, যে তাদের কেন হেফাজতে নেওয়া হয়নি। অর্থাৎ কোথাও কি কোনো কিছু আড়াল করার কি একটা চেষ্টা। তার কারণ দেখো দীর্ঘ যে প্রক্রিয়া, যদি কি সন্দীপ ঘোষ আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ, তিনি যখন অধ্যক্ষ পদে ইস্তফা দেন এবং তারপর তিনি কিন্তু ন্যাশনাল মেডিকেলে তাকে কিন্তু পোস্টিং দেওয়া হয়। অনেকেই বলে এটা প্রাইজ পোস্টিং। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় যে সন্দীপ ঘোষই বা রাজ্য সরকার কেনই বা সন্দীপ ঘোষকে এই আড়ালটা করতে গেল, এটা একটা বড় প্রশ্ন। আরও যেটা তোমাকে বলে রাখি যে যে সন্দীপ ঘোষে ইস্তফা দেওয়ার পর তার যে প্রাইজ পোস্টিংয়ের কথা যেটা উঠে আসছে এবং যেখানে এই টালা থানার ওসি যিনি ঘটনাস্থলে ছিলেন এবং তারপরে যেখানে অবাধে মানুষ যাতায়াত করছিল, আমরা জানি অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস যারা সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারাও কিন্তু সেই এলাকায় সেই অর্থাৎ সেমিনার রুমে বারবার ঘোরাফেরা করছিল। এবং আরও যেটা প্রশ্ন যে এই ঘটনা ঘটার পর সন্দীপ ঘোষ কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট কোথায় গেল, এই প্রশ্নও কিন্তু উঠে এসছে। এবং আরও তোমাকে বলে রাখি যে এই যে সেমিনার রুম যেখানে কিন্তু একটা ভাঙচুরের ঘটনা ঘটে, অর্থাৎ রিনোভেশনের চেষ্টা করা হয় যা কিন্তু সন্দীপ ঘোষের নির্দেশে, ফলে অনেক কিছু প্রশ্ন উঠে এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের। এবং সেইখানে যে আজকের যে রায়, সবই একটা হতাশা থাকবেই। কারণ এই যে নির্যাতিতার পরিবার তারাও কিন্তু বারবার এই কথাই কিন্তু বলছে যে এই ঘটনা কেবলমাত্র সঞ্জয় রায় একা নয়, আরও কয়েকজন জড়িত।
এবার তোমাকে আরও বলবো যে যেই সিবিআর যে তদন্ত এবং দীর্ঘ তদন্তে প্রায় 100-র বেশি মানুষের কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং আদালতে কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে 51 জনের, এবং তারপরেই কিন্তু আদালত এই রায়ে এসলো। কিন্তু আরেকটা তোমাকে জানিয়ে রেখে দেখো, বিচার প্রক্রিয়া আদালত রায় দেন কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতেই। সুতরাং এখানে আইনজীবীরা পক্ষের বিপক্ষের আইনজীবীরা তাদের বা সিবিআইয়ের তথ্য প্রমাণ সমস্ত কিছুর ভিত্তিতেই কিন্তু বিচারক রায় দেন, এবং আজকের এই সমস্ত পক্ষের এক কথা বলা যে মতামত শোনার পরেই কিন্তু বিচারক আজকে এই রায়টা দিলেন যে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা। এখন রাজ্য সরকারকেও 17 লক্ষ টাকা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। একদমই তাই, একদমই রাজ্য সরকার 17 লক্ষ টাকা। সত্যজিৎ, তোমার কাছে আসবো এই মুহূর্তে। বিচারক কি জানাচ্ছেন অবশ্যই শুনবো। Result of such a investigation whereby we always prayed for the highest level of punishment, but the Landed Court has given the life sentence of the accused person, and we have pointed out the latches of the investigation that created a confusion in the mind of the Landed Court. That is the reflection of the judgment. By Later, the of confusion, this judgment has come. later the judgment will come, the copy of judgment, and the elaborate part of it will explain as soon as we get the copy. Thank you.